রাশিয়ার সামরিক হেলিকপ্টার ভূপাতিত করল আজারবাইজান। বাইডেনকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার শুরুর কাগজ দিচ্ছে না ট্রাম্পের কর্মী। পাকিস্তান সফরে ইরানের জাভেদ জারিফ। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি তদন্তের অনুমতি। ফিলিস্তিনি মুখপাত্র সায়েব এরাকান আর নেই। লিভ টুগেদারের বৈধতা দিল আরব আমিরাত, মদ পানের নিয়মও শিথিল। কংগ্রেসের অভিশংসনে পেরুর প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত। পর্তুগালে অভিবাসীদের নাগরিকত্ব সহজ হল। বাইডেনকে চীন, রাশিয়া, তুরস্কের অভিনন্দন না জানানোর যত কারণ, এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। আর্মেনিয়ার সীমান্ত এলাকায় রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার ভুল করে ভূপাতিত করেছে আজারবাইজান। MI-24 মডেলের এই হেলিকপ্টারটিতে থাকা 2 সেনা সদস্য নিহত ও 3 জন আহত হয়েছেন। তবে এই ঘটনায় আজারবাইজান ক্ষমা চেয়েছে। রাশিয়া বলছে মিসাইল হামলায় তাদের সামরিক হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে। আর্মেনিয়া তাদের ঘাঁটির কাছেই হেলিকপ্টারটি ছিল। নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধ চলে আসছে, তবে বিরোধপূর্ণ এই এলাকায় হেলিকপ্টারটি অবস্থান করেনি। সোমবার রাশিয়ান এই হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। ওই দিনই আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আর্মেনিয়া আজারবাইজানের সীমান্তে নাখভিচান সেকশনে রাশিয়া MI-24 সামরিক হেলিকপ্টার স্থানীয় সময় বিকাল 5:30টার দিকে ভূপাতিত করা হয়েছে। স্বায়ত্তশাসিত নাখচিবান অঞ্চলটি আর্মেনিয়া, ইরান ও তুর্কি সীমান্তে অবস্থিত। আজেরি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টারটি স্বাভাবিক উচ্চতার চেয়ে নিচুতে 1 ঘন্টার মতো অন্ধকারে উঠছিল এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এর অবস্থান শনাক্ত করে। এতে বলা হয়, এর আগে রাশিয়ান হেলিকপ্টার এই এলাকায় উঠতে দেখা যায়নি। এদিকে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, MI-24 হেলিকপ্টারটি রাশিয়ান সামরিক ঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হয়। এই ঘটনাটি ইয়েরাস্ক শহরের কাছে ঘটেছে। হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে আর্মেনিয়ার পর্বত এলাকায় বিধ্বস্ত হয়। রাশিয়ান হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার জন্য আজারবাইজানের পক্ষ থেকে রাশিয়ার কাছে ক্ষমা চাওয়া হয়েছে। এই ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে, কোনোভাবেই রাশিয়ার প্রতি উদ্দেশ্যমূলক ছিল না। এই ঘটনার জন্য আজারবাইজান ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত। আজারবাইজান নিহত সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে, আর যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করেছে। মূলত সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি দেওয়ার পর আজারবাইজান ক্ষমা চেয়ে বিবৃতি দেয়। পরবর্তীতে এক টুইটে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো রকম দেরি ছাড়া ঘটনার দোষ স্বীকার করেছে আজারবাইজান। আমরা বিষয়টি ইতিবাচকভাবে দেখছি। এই ঘটনায় আজারবাইজান দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার কথা জানিয়েছে। বিভিন্ন সরকারি দফতরে যোগাযোগ ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য বাইডেন শিবিরকে সত্যায়ন দিতে গড়িমসি করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন আইন অনুযায়ী নতুন নির্বাচিত প্রেসিডেন্টকে কাজ করতে হলে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন GSA থেকে জয়ী হওয়ার নিশ্চয়তাপত্র নিতে হয়। কিন্তু ট্রাম্পের খাতে নিয়োগ পাওয়া GSA প্রশাসক এমিলি মার্ফি বলছেন, এখনও বাইডেনের বিজয় নিশ্চিত হয়নি, ফলে তিনি সত্যায়ন কাগজ দিচ্ছেন না। নির্বাচনে হেরে যাওয়ার পর রিপাবলিকান দলের নিজের গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরাজয় স্বীকার না করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ও আদালতে গেলেও সম্ভবত বাস্তবতা অনুধাবন করতে পারছেন তিনি। এ কারণে লিডারশিপ পলিটিক্যাল অ্যাকশন কমিটি PAC নামে একটি ফেডারেল ফান্ড রাইজিং সংস্থা গঠন করতে যাচ্ছেন ট্রাম্প। এর কাজ হবে অসংখ্য মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা এবং বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের জন্য ব্যয় করা। অপেশাদার রাজনীতিক ও একরোখা হওয়ার কারণে ক্ষমতায় আসার আগ থেকেই বাইরে তো বটেই, খোদ রিপাবলিকান দলের অনেক শীর্ষ ও প্রভাবশালী নেতার অপছন্দের ব্যক্তিতে পরিণত হন ট্রাম্প। তারপর গত 4 বছরে এই অপছন্দের সারি আরও দীর্ঘ হয়। এবার নির্বাচনের আগেও ট্রাম্পের হার আঁচ পেয়ে অনেক রিপাবলিকান জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে তার বিরোধিতা করেছেন। এমনকি তিনি পরাজয় মেনে না নেয়ায় তার হাতে নিয়োগ পাওয়া অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাও সরে যাচ্ছেন ট্রাম্পের কাছ থেকে। এই অবস্থায় ট্রাম্প বুঝতে পেরেছেন, আসলে তিনি যাই বলেন বা করেন শেষ পর্যন্ত হোয়াইট হাউস ছাড়তে হবে অতি দ্রুত। তাই দলে নিজের গ্রহণযোগ্যতা ধরে রাখতে PAC গঠন করতে যাচ্ছেন দ্বিতীয় মেয়াদে হেরে যাওয়া ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ 2 দিনের সফরে মঙ্গলবার পাকিস্তানে এসেছেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে তিনি আলোচনা করবেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের খবরে এমন তথ্য মিলেছে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার, সেনাপ্রধান জেনারেল কামাল জাভেদ বাজওয়ার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের একটি দলও জাভেদ জারিফের সঙ্গে রয়েছে। প্রতিনিধি দলে আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ দূত মোহাম্মদ ইব্রাহিম তাহিরিয়াও আছেন বলে ইরানি কর্মকর্তারা দাবি করছেন। দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার প্রথম প্রতিবেশী দেশটিতে সফর। গত সোমবার জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডেবোরাহ
রিয়ন্সের সঙ্গে আলাপকালে কয়েক মাস ধরে আফগানিস্তানের সহিংসতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাহেরিয়া। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আঞ্চলিক রাজনীতি কূটনীতিতে নতুন মেরুকরণের আভাস মিলছে, কারণ তিনি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পর্যালোচনা করতে চান। এমন প্রেক্ষাপটে পাকিস্তান সফর করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি তদন্তের অনুমতি দিয়েছে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। ফেডারেল প্রসিকিউটরের তিনি জানিয়েছেন, রাজ্যগুলোতে চূড়ান্ত ফল ঘোষণার আগে নির্বাচনী নিয়মের অভিযোগ তদন্ত করা উচিত। এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগের নির্বাচন সংক্রান্ত ফৌজদারি অপরাধ বিষয়ক শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগার পদত্যাগ করেছেন। সিএনএন জানিয়েছেন, রিচার্ড পিলগার পদত্যাগ করলেও বিচার বিভাগের অন্যান্য পদে থাকবেন কিনা তা স্পষ্ট করে বলেননি। গত ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ট্রাম্পের চেয়ে বেশি ইলেকট্রাল ভোট পান জো বাইডেন, তবে নির্বাচনে হার মানতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী ভোট চুরির অভিযোগ তোলেন। এই অভিযোগে আইনি লড়াইয়ের প্রস্তুতিও কথা জানান তিনি। পেনসিলভেনিয়ায় বাইডেনের জয় ঠেকাতে জরুরি ভিত্তিতে আদালতের নির্দেশনা চেয়ে ট্রাম্পের নির্বাচনী শিবির। নিয়ম অনুযায়ী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার কথা। এর আগেই বিদায়ী ও আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজটি সেরে নিতে হয়। তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও হার মেনে না নেওয়ায় সেই সমন্বয়ের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। সোমবার বাইডেন শিবিরের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা। ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলও মহাসচিব ও প্রধান শান্তি আলোচক সায়েব এরাকাত আর নেই। প্রাণঘাতী করোনা আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার ৬৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এমন তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি আল জাজিরা খবরে এমন তথ্য পাওয়া গেছে। খবরে বলা হয়, জেরুজালেম হাদাসা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৮ অক্টোবর তিনি সেখানে ভর্তি হয়েছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ সন্তান, যমজ কন্যা ও ৮ নাতি নাতনি রেখে গেছেন। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে প্রায় প্রতিটি শান্তি আলোচনায় তিনি জড়িত ছিলেন। ১৯৯১ সালে ফিলিস্তিনের ঐতিহাসিক মাদ্রিদ সম্মেলনে অংশ নেয়। সেখানে ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক সাদা কালো কাফিয়ায় তার শরীর আবৃত ছিল। পরবর্তী ৫ দশকে পশ্চিমা গণমাধ্যমে তার জোরালো উপস্থিতি দেখা গেছে। এ সময় তিনি কয়েক দশকের সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলে গেছেন। তার মৃত্যুতে বড় ক্ষতি বলে উল্লেখ করছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ আরব আমিরাত লিভ টুগেদারকে বৈধতা দিয়েছে। এর অর্থ হলো, এক সময়কার কট্টর ইসলামী অনুশাসনের দেশটিতে এখন থেকে অবিবাহিত নারী পুরুষ একসঙ্গে থাকতে পারবেন। আইনগতভাবে তাদের কোনো ধরনের বাধার মুখে পড়তে হবে না। একই সঙ্গে লাইসেন্স ছাড়া মদ পানের সুযোগও দেওয়া হয়েছে মানুষকে। দেশটির পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে অভিশংসন ও ক্ষমতাচ্যুত করেছে দেশটির আইনসভা কংগ্রেস। ২০১৪ সালে আঞ্চলিক মেয়রের দায়িত্ব পালনের সময় ডেভেলপারদের কাছ থেকে অবৈধ অর্থ নিয়েছেন বলে অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে। প্রায় ৮ ঘন্টার অভিশংসন বিচারের পর জনপ্রিয় এই প্রেসিডেন্টকে সরানোর পক্ষে ১০৫ পার্লামেন্ট সদস্য ভোট দেন। বিরোধিতা করেন ১৯ আর অনুপস্থিত ছিলেন ৪ জন। দেশটিতে প্রেসিডেন্টকে অভিশংসন করতে হলে ৮৭ ভোটের দরকার পড়ে। কংগ্রেস নেতা ম্যানুয়েল মেরিনো বলেন, প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করতে প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরের জুলাই পর্যন্ত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের মেয়াদ ছিল। এখন সাংবিধানিকভাবে সেই দায়িত্ব পালন করবেন ম্যানুয়েল মেরিনো। তবে মাথা উঁচু করে এই ক্ষমতা থেকে ছাড়ার ঘোষণা দিয়েছেন মার্টিন ভিজকারা। কংগ্রেসের সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কোনো ইচ্ছে নেই বলেও জানিয়েছেন। তিনি বলেন, ২ বছর ৮ মাস আগে ক্ষমতা গ্রহণের পর মাথা উঁচু করেই আমি সরকারি প্রাসাদ ছাড়ছি। শিগগিরই তিনি নিজের বাড়িতে গিয়ে উঠবেন বলে জানিয়েছেন দক্ষিণ আমেরিকান দেশটির সাবেক প্রেসিডেন্ট। তবে রাজধানী লিমা সহ অন্যান্য শহরে তার সমর্থনের লোকজনকে বিক্ষোভ করতে দেখা গেছে। ইউরোপের দেশ পর্তুগালে অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব সহজ হল। এর জন্য ইতিমধ্যে পার্লামেন্টে পর্তুগালের নাগরিকত্ব আইন সংশোধন করে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ইতিহাস ঐতিহ্য বিশ্বনন্দিত একবিংশ শতকে সৃষ্টি হওয়া একটি দেশের নাম পর্তুগাল। শত শত বছরের পূর্ব থেকে পর্তুগিজ নাবিকদের বিশ্ব ভ্রমণ, উপনিবেশিক শাসন, সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যে কারণে অভিবাসীদের প্রতি তাদের আচরণ খুবই নমনীয় এবং গ্রহণযোগ্য। ইউরোপের একমাত্র দেশ পর্তুগাল, যেখানে ইউরোপের বাইরের তৃতীয় দেশের ক্ষেত্রে মাইগ্রেশন প্রক্রিয়াটা খুবই সহজ এবং নমনীয়। যে কেউ খুব সহজেই এখানে থাকার ইচ্ছা পোষণ করলে ন্যূনতম শর্তে বসবাস করার সুযোগ পায়। এখানেও বিদেশির ৫ বছর নিয়মিত থাকার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে এবং 2 বছর নিয়মিত থাকার পর যদি তাদের সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে পর্তুগিজ নাগরিকত্ব পায়। এর আগে যা ছিল 5 বছর এবং পরবর্তীতে 2 বছর, এখন তা করা হলো 1 বছর। তবে কোনোভাবেই অনিয়মিত অভিবাসীদের সন্তান পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার অধিকারী হতো না। তাছাড়া বৈবাহিক সূত্রে পর্তুগিজ নাগরিকত্ব পেতে হলে পূর্বে 3.5 বছর সময় লাগতো, কিন্তু বর্তমান আইনে তা 3 বছর করা হয়েছে এবং আরও বিভিন্ন অনুচ্ছেদের সময় উপযোগী কিছু সংশোধন করা হয়েছে।
বহু নাটকীয়তার পর অবশেষে 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচিত হয় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমলা হ্যারিসকে ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন, পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। তবে চীন, রাশিয়া, তুরস্ক সহ প্রভাবশালী কয়েকটি দেশ এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনকি যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর কাছ থেকে এখনও অভিনন্দন পাননি জো বাইডেন। যে কোনো দেশের নির্বাচিত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো একটি রুটিন কাজ। তারপরও প্রভাবশালী এতগুলো দেশ কেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও শীর্ষ অর্থনীতি দেশের প্রেসিডেন্ট এলিটকে শুভেচ্ছা জানাচ্ছে না? বিবিসি, সিএনএন, ওয়াশিংটন পোস্ট এর উত্তর খোঁজার চেষ্টা করছে। এক এক দেশের ক্ষেত্রে অভিনন্দন না জানানোর কারণ এক এক রকম। চীনের উপর একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছেন। দেশটিতে তটস্থ করে রেখেছেন ট্রাম্প তার শাসনামলের প্রায় পুরোটা সময়। অনেক চীনা বিশ্লেষক মনে করেন ট্রাম্পের পরাজয় হয়তো চীনার নেতৃত্ব ভেতরে ভেতরে কিছুটা অখুশি, এটা ট্রাম্পকে পছন্দ করেন বলে নয়। রাশিয়াও এখন পর্যন্ত বাইডেনের বিজয় নিয়ে চুপ থাকার পেছনের কারণ বাইডেনের বিজয়ের শীর্ষ নেতৃত্ব স্তরে রুশ মার্কিন সম্পর্ক বদলে যাবে। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর অনেক নিষেধাজ্ঞা চাপালেও ভ্লাদিমির পুতিনের ব্যাপারে চুপচাপ থাকতেন। 2016 সালের 15 জুলাই তুরস্কের ব্যর্থ সামরিক অবস্থানের ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্কের প্রভাব পড়ে। তৎকালীন ওবামা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ও অভ্যুত্থানে চক্রান্ত করা হয়েছিল বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা বিষয়ে তুরস্কের মতভিন্নতা থাকলেও ট্রাম্পের সঙ্গে এরদোগানের ব্যক্তিগত সম্পর্ক কিছু ক্ষেত্রে আঙ্কারাকে সুবিধা এনে দিয়েছে। মার্কিন এয়ার ডিফেন্স মিসাইল কিনতে ব্যর্থ হয়ে আঙ্কারা রাশিয়ার কাছ থেকে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করলে ক্ষুব্ধ হয় ওয়াশিংটন। এই ঘটনায় তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক অবরোধ আরোপের সুপারিশ করে মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্টের ক্ষমতা বলে ট্রাম্প সেটি ঠেকিয়ে দেন। এছাড়া মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্র বহু দ্বৈরথ রয়েছে। ফলে আঙ্কারা ওয়াশিংটনের নতুন প্রশাসন সম্পর্কে ভেবে চিন্তে অগ্রসর হবে বলে মনে করা হচ্ছে।